নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি আছে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের অন্তর্গত। কোন অঞ্চলে? মালভূমি অঞ্চলের অন্তর্গত। মালভূমি। দুই প্রশ্নটি বলেছে বাঁকুড়ার চারিদিকে ড্যাশ গাছের জঙ্গল। কোন গাছের? শাল গাছের। শাল গাছের জঙ্গল। নিত্যবহ নদী ড্যাশ জলে পুষ্ট। বরফ গলা জলে পুষ্ট। নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট। বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ড্যাশ সালে। কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল 1905 সালে। সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় ড্যাশটি দ্বীপ আছে। কটি? 102টি দ্বীপ রয়েছে। ড্যাশ জেলার ড্যাশ হলো মহানন্দার উৎপত্তি স্থল। কোন জেলার? দার্জিলিং জেলার। দার্জিলিং জেলার ড্যাশ হলো মহানন্দার উৎপত্তি স্থল। কি হলো? ডাউহিল। দার্জিলিং জেলার ডাউহিল হলো মহানন্দার উৎপত্তি স্থল। দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে ড্যাশ অঞ্চলের ভূমির মিল আছে। কোন অঞ্চলে? তার অঞ্চলে। ড্যাশ সাদা অর্কিডের জন্য বিখ্যাত। কালিম্পং। ড্যাশ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। আলিপুরদুয়ার হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। আলিপুরদুয়ার হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। বীরভূম জেলার ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। বীরভূম জেলার কোথায়? বক্রেশ্বরে। বীরভূম জেলার বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। তারপরে দুয়ের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দার্জিলিং, হাওড়া, পুরুলিয়া, মালদা জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? পুরুলিয়া জেলা। আমি নিচে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। তমলুক, ডায়মন্ড হারবার, বারুইপুর, কৃষ্ণনগর এ চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ পাওয়া গেছে। কোথায় চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ পাওয়া গেছে? ডায়মন্ড হারবারে। শান্তিনিকেতন আশ্রম বর্তমানে রবীন্দ্রভারতী, গৌড়বঙ্গ বিশ্বভারতী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় রয়েছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে শান্তিনিকেতন আশ্রমে। নদিয়া জেলার কল্যাণী, কৃষ্ণনগর, তেহট্ট, রানাঘাট একটি পরিকল্পিত শহর। নদিয়া জেলার কল্যাণী একটি পরিকল্পিত শহর। কয়লা, সৌরশক্তি, বুদ্ধি, উদ্ভিদ হলো একটি মানবিক সম্পদ। বুদ্ধি হলো একটি মানবিক সম্পদ। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ডিরোজি ওনা বিদ্যাসাগর। স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর আব্দুল কালাম, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ না সর্বপল্লী রাধাকৃষ্ণন? প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। হলদিয়া, দীঘা শহরগুলি আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। কোথায় অবস্থিত? কোন সাগরে? বঙ্গোপসাগরে উপকূলে অবস্থিত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক।
তিনি প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে দ্বারকেশ্বর নদ যোগ শিলাবতী নদী, বালুরঘাট মেদিনীপুর কেলেঘাই যোগ কংসাবতী আরামবাগ নবদ্বীপ। আর ডান দিকে লেখা আছে কংসাবতী হলদি রূপনারায়ণ ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল আত্রেয়ী আর দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর নদ যোগ শিলাবতী নদী কি হয়ে যাবে? রূপনারায়ণ। পাশে এই 1-2 দাগগুলো দিয়ে রেখে দিচ্ছি। বালুরঘাট কি হয়ে যাবে? আত্রেয়ী। মেদিনীপুর, মেদিনীপুর কি হয়ে যাবে? কংসাবতী। কেলেঘাই যোগ কংসাবতী কি হয়ে যাবে? হলদি। আরামবাগ কি হয়ে যাবে? দ্বারকেশ্বর। আর নবদ্বীপ হবে ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল। চারেরটা বলেছি সত্য অথবা মিথ্যা লেখো। 1960-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে, এটা মিথ্যা। রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে, এটা সত্য। মহানন্দার পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে সংকোষ নদী, এটা মিথ্যা। নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ, এটা মিথ্যা। রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়, এটা হয়ে যাবে সত্য। জওহরলাল নেহেরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়, এটা হয়ে যাবে মিথ্যা। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ডিভিসি তৈরির উদ্দেশ্য কি ছিল? ডিভিসি তৈরির উদ্দেশ্য কি ছিল? বন্যা বন্ধ করা। বন্যা বন্ধ করা। ডিভিসি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। তোমরা এইভাবে লিখবে। জিওল মাছ কি? উদাহরণ দাও। যেসব মাছ কাদাময় কম অক্সিজেন যুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। উদাহরণ শিঙি মাগুর ইত্যাদি। 5-3 প্রশ্নটি বলেছে স্কোয়াশ কি? স্কোয়াশ এক রকম সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। স্কোয়াশ গাছ ঝিঙে গাছের মতো দেখতে এবং স্কোয়াশ খেতে পেঁপের মতো। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে স্কোয়াশ চাষ হয়। 5-4 প্রশ্নটি বলেছে ফাঁদি কথার অর্থ কি? ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ। একটি জালে অসংখ্য ফাঁদি থাকে, বিভিন্ন জালে এগুলি বিভিন্ন আকারের হয়। 6 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 6-1 প্রশ্নটি আছে তোমার জেলার সদর শহর কোনটি? এখানে তোমরা তোমাদের জেলার সদর শহরের নাম লিখবে। এখানে আমি আমার জেলার সদর শহরের নাম লিখছি। আমার জেলা পূর্ব বর্ধমান, বর্ধমানের সদর শহর বর্ধমান। এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম। বর্ধমানের 3টি বিখ্যাত জিনিসের নাম কি? প্রথমে যেটা আমাদের মাথায় আসে, প্রথমেই আসে সীতাভোগ ও মিহিদানা। সীতাভোগ ও মিহিদানা। আর কি? 108 শিব মন্দির। আর একটা কি? বর্ধমান রাজবাড়ি। বর্ধমান রাজবাড়ি, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে কি লিখলাম? আমার জেলার সদর শহর বর্ধমান, বর্ধমানের সদর বর্ধমান জেলা, তার সদর শহর বর্ধমান। সেখানকার 3টি বিখ্যাত জিনিস কি কি লিখলাম? সীতাভোগ ও মিহিদানা, 108 শিব মন্দির আর বর্ধমান রাজবাড়ি। 6-2 প্রশ্নটি বলেছে সার কি? একটি জৈব ও একটি অজৈব সারের নাম লেখো। মাটির উর্বরা শক্তি বাড়িয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য মাটিতে যেসব জৈব ও অজৈব উপাদান প্রয়োগ করা হয় তাকে সার বলে। একটি জৈব সারের নাম হলো গোবর সার আর একটি অজৈব সারের নাম হলো ইউরিয়া। 6-3 প্রশ্নটি বলেছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে, এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও লাগে। এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। তারপরে 7 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে এখানে। সবুজ বিপ্লব কি?
সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, আর সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। দেখো সবুজ বিপ্লব কি, আগে তোমরা কি লিখবে? 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। তারপরে প্রশ্নটি বলেছে সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এখানে তোমরা এই কারণটাই লিখে দেবে যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। তারপরে প্রশ্নটি বলেছে সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। দেখো লিখেছি সবুজ বিপ্লবের কুফলগুলি। সবুজ বিপ্লব ঘটার কিছুকাল পর থেকে এর কুফল বোঝা যেতে থাকে। যেমন এক, বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায়। দুই, রাসায়নিক কীটনাশকের ব্যবহারে জমির বন্ধু পোকারা মারা যায়। তিন, ডিপ টিউবওয়েল দিয়ে অধিক জল তোলার ফলে মাটির নিচে জল সংকট দেখা দেয়। বহু ডিপ টিউবওয়েলে জল ওঠা বন্ধ হয়ে যায়। তাহলে দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আমি ভালোভাবে লিখে বলে দিলাম, তোমরা সকলে খাতায় নোট করে নেবে এবং বাড়িতে পড়বে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের অ্যান্সার জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।